ওয়েলকাম টু ম্যাথ টনিক। এই ভিডিওতে আমরা ত্রিভুজের পোস্টমর্টম করব। ঠিক আছে, মানে কি ত্রিভুজের 30টি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো ত্রিভুজ সম্পর্কে একটা খুব সুন্দর ধারণা তৈরি হবে, যেটা দিয়ে তোমরা ত্রিভুজের যে কোনো অঙ্ক পড়লে তোমরা এই প্রপার্টিসগুলো বা ধর্মগুলোকে কাজে লাগিয়ে অঙ্কগুলো সলভ করতে পারো। চলো শুরু করা যাক। প্রথমেই যেটা বলবো সংজ্ঞাতে খেয়াল রেখো, মানে 3 আমরা জানি, ভুজ মানে বাহু। তাহলে এখানে ডেফিনেশনে কি বলছি, 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে ত্রিভুজ বলছে। ঠিক আছে, তো 3টি বাহু অবশ্যই থাকবে। তাহলে 3টি বাহু, দেখো 3টি বাহু যদি এইভাবে থাকে তাহলে কিন্তু তারা ত্রিভুজ তৈরি করতে পারছে না, কারণ কি সীমাবদ্ধ হচ্ছে না। সুতরাং 3টে বাহুকে সীমাবদ্ধ হয়ে থাকতে হবে, মানে 3টে বাহুকে পরস্পর একটা বিন্দুতে স্পর্শ অবশ্যই করতে হবে। এইভাবে থাকলে এর সীমাটা বদ্ধ নয়, মানে এই যে সীমাটা রয়েছে এই সীমাটা দেখো এদিকটা ফাঁকা, সুতরাং সীমাবদ্ধ হতে হবে। সমতলিক বলছে কারণ একই সমতলের উপর অবস্থিত হতে হবে। এবার এর ছবিগুলো তাহলে বিভিন্ন রকম ত্রিভুজ হতে পারে, এইভাবে ছবি হতে পারে। দেখো ত্রিভুজটাকে লেখা হচ্ছে এই চিহ্নটা দিয়ে ত্রিভুজ, তারপর ত্রিভুজের যে 3টে শীর্ষবিন্দু আছে 3টে বিন্দু দিয়ে নামকরণ করা হচ্ছে, সেই 3টে বিন্দুকে আমাদের লিখতে হবে। আমরা জানি ত্রিভুজে যে কোনো বিন্দুকে, এই যে এই বিন্দুটাকে নামকরণ করা হয়েছে, এই বিন্দুটাকে এই 3টে বিন্দুই ক্যাপিটাল লেটার্স দিয়ে নামকরণ করা হয়। 3 নম্বর পয়েন্ট দেখো, ত্রিভুজের 3টি বাহু, 3টি কোণ এবং 3টি শীর্ষবিন্দু। এই যে ত্রিভুজটা রয়েছে ABC যদি আমি নাম দিই, তাহলে এর এই 3টে হচ্ছে শীর্ষবিন্দু ABC। শীর্ষবিন্দুগুলো হলো ABC, তাহলে 3টি শীর্ষবিন্দু। 3টি বাহু দেখো, AB একটা বাহু, BC একটা বাহু, আবার CA একটা বাহু। তাহলে 3টি শীর্ষবিন্দু, 3টি বাহু আর 3টি কোণ তৈরি হয়েছে। একটা হচ্ছে B বিন্দুতে কোণ তৈরি হয়েছে, সুতরাং B, আর দু সাইডে AC-কে দেব, তাহলে B বিন্দুতে একটা কোণ তৈরি হয়েছে, C বিন্দুতে একটা কোণ তৈরি হয়েছে এইভাবে, আর A বিন্দুতে একটা কোণ তৈরি হয়েছে। দুদিকে দুটো বিন্দুকে বসাবো, তাহলে 3টে কোণ তৈরি হয়েছে। কোণ এইভাবেও বলতে পারো, কোণ A, কোণ B এবং কোণ C। তাহলে 3টে শীর্ষবিন্দু, 3টি বাহু, 3টি কোণ তৈরি হয়েছে। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। ত্রিভুজ যেমনই হোক না কেন, ছোট বড় যেমন খুশি হোক না কেন, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। এটা দিয়ে তোমাদের অনেক শর্ট প্রশ্নের সমাধান করা যায়। নেক্সট 5 নম্বর দেখো, ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে, দেখো ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমি বাড়িয়ে দিই, বর্ধিত করা মানে বাড়িয়ে দিই, এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমি এই বাহুটাকে বাড়িয়ে দিলাম, তাহলে এই যে কোণটা তৈরি হলো সেটা হলো বহিস্থ কোণ। ঠিক আছে, এই বহিস্থ কোণটার যোগফল, এটাকে যদি আমি কোণ 1 বলি, এই বহিস্থ কোণটার যোগফল, এটা কোণ 1 যদি বলি, বহিস্থ কোণটা দূরবর্তী অন্তঃস্থ কোণদ্বয়ের যোগফলের সমান হয়। এটা যদি 2, এটা যদি 3 হয়, তাহলে কোণ 1টা হবে কি, কোণ 2 প্লাস কোণ 3। এটাই দেখো লেখা আছে, কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা ওই ত্রিভুজের বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমান, বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সমান, মানে যোগফলের সমান। এবার যদি আমি এই বাহুটাকে না বাড়িয়ে এই দিকের বাহুটাকে বাড়াতাম, সেক্ষেত্রে এটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা কোণ দুটোর যোগফলের সমান হতো, এটা প্লাস এটার সমান হতো। ঠিক আছে, যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে তার বিপরীত অন্তঃস্থ কোণ দুটোর যোগফলের সমান হয়। নেক্সট 6 নম্বর পয়েন্ট দেখো, ত্রিভুজের 3টি মধ্যমা। এবার মধ্যমা কোণগুলো, না এই যে একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ ধরতে পারো, ABC একটা ত্রিভুজ, এই যে কোনো একটা বাহুর মধ্যবিন্দুর সঙ্গে বিপরীত শীর্ষবিন্দুর সংযোজক রেখাংশটাই হচ্ছে মধ্যমা। তাহলে এটা পেলাম, AD একটা মধ্যমা পেলাম। এবার CA বাহুর মধ্যবিন্দু যদি এটা হয়, মধ্যবিন্দুর সাথে বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে এটা একটা পাবো মধ্যমা। আবার এই AB বাহুর মধ্যবিন্দু যদি আমি বলি F, তাহলে
এফ এর সাথে সি কে যোগ করলে আবার একটা আমি মধ্যমা পাবো। তাহলে দেখো আর কোনো মধ্যমা পাওয়া যাবে না, সুতরাং মধ্যমা হচ্ছে তিনটি। মধ্যমাটা কি না, শীর্ষবিন্দু থেকে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশটাই হচ্ছে মধ্যমা। নেক্সট হচ্ছে ত্রিভুজের তিনটি উচ্চতা। উচ্চতাও কীরকম? উচ্চতা যদি বলতে চাই এইভাবে দেখো বলতে হবে যে এবিসি একটা ত্রিভুজ, এর যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর যদি আমি লম্ব টানি, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, যদি লম্ব টানি, সেক্ষেত্রে এটা হচ্ছে উচ্চতা। তাহলে একই রকমভাবে তিনটে যেহেতু শীর্ষবিন্দু, তিনটে লম্ব পাবো, একটা এডি, একটা বিই, আবার সি থেকে এবি এর ওপর লম্ব টানতে পারি, তাহলে তিনটে উচ্চতা হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো 8 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, ভরকেন্দ্র আর লম্বকেন্দ্র। এই তিনটে সম্পর্কে বলবো। পরিকেন্দ্রটা কি হচ্ছে? বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে মিলিত হয়। ত্রিভুজের তিনটি বাহু, সুতরাং তিনটি লম্ব সমদ্বিখণ্ডক। এই দেখো তিনটি বাহু হলে এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, মানে একে সমান দুভাগে ভাগ করতে হবে, তোমরা অলরেডি জানো সমান দুভাগে ভাগ করতে হবে, এবং এই কোণটাকে 90 ডিগ্রি হতে হবে। তাহলে এটা একটা হলো এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এইভাবে তিনটে বাহুর জন্য তিনটে লম্ব সমদ্বিখণ্ডক পাবো। এরা একটা বিন্দুতে সবসময় মিলিত হবে, এরা সমবিন্দু, একটা বিন্দুতে মিলিত হবে। এই বিন্দুটা হলো আমাদের পরিকেন্দ্র, এই বিন্দুটা হলো পরিকেন্দ্র। এবার দেখো, যদি এই তিনটে কোণ আছে ত্রিভুজের, তিনটে কোণের যদি সমদ্বিখণ্ডক নেই, কোণগুলোকে সমান দুভাগে ভাগ করি, তাহলে আরও একটা এরকম সমবিন্দু পাবো। এই কোণের সমদ্বিখণ্ডক ত্রয়ও সবসময় সমবিন্দু হয়। যে বিন্দুতে মিলিত হবে সেটা হবে ওর অন্তঃকেন্দ্র। ঠিক আছে, এবার এই যে মধ্যমা তিনটে আঁকলাম, এই মধ্যমা তিনটেও একটা বিন্দুতে মিলিত হয়েছে। এই যে বিন্দুতে মিলিত হয়েছে এটাকে বলা হয় ভরকেন্দ্র। আর উচ্চতাতয় যে বিন্দুতে মিলিত হবে, এটাও এইভাবে একটা বিন্দুতেই মিলিত হবে। যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটাকে বলা হবে লম্ববিন্দু। তাহলে অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্বকেন্দ্র, এগুলো দেখবে পরীক্ষা অনেক সময় থাকে। আর খেয়াল রেখো, এই যে ভরকেন্দ্রের ক্ষেত্রে এজি আর ডিজি, এদের অনুপাতটা এজি ইজ টু জিডি বা ডিজি সমান হচ্ছে 2:1 হবে। মানে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করবে। নেক্সট আসছি, তাহলে এই তিনটে তোমরা এটা থেকেই বুঝতে পারছো, ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু, উচ্চতাত্রয় সমবিন্দু, বাহুর লম্ব সমদ্বিখণ্ডকত্রয় সমবিন্দু আর কোণের অন্তঃসমদ্বিখণ্ডকত্রয় সমবিন্দু। কোণের অন্তঃসমদ্বিখণ্ডক মনে রাখার জন্য দেখবে অন্ত রয়েছে, সুতরাং অন্তঃকেন্দ্র পাবে। আর এই সমদ্বিখণ্ডক রয়েছে, এটা অন্তঃকেন্দ্র হলে এটা হচ্ছে পরিকেন্দ্র। ঠিক আছে, আর মধ্যমাত্রায় যেই বিন্দুতে মিলিত হবে সেটা ভরকেন্দ্র, উচ্চতা যেই বিন্দুতে মিলিত হবে সেটা হবে লম্বকেন্দ্র। ওকে, দেন বাহুভেদের ত্রিভুজ তিন প্রকার হবে: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ। এবার আমরা সমবাহু ত্রিভুজ সম্পর্কে বলছি। দেখো, সমবাহু ত্রিভুজ মানে কি? মানে হচ্ছে কথাতেই দেখো রয়েছে সমবাহু, সম মানে সমান, তাহলে সমান বাহু। যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান সেই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে তিনটে বাহু সমান, তিনটে বাহু সমান হলে তিনটে কোণও সমান হবে। এবং আমরা কি জানি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি তিনটে কোণের যোগফল হয় আর তিনটেই যদি সমান হয়, তাহলে প্রত্যেকটা কত করে হবে? 60 ডিগ্রি করে। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। আর যেহেতু বাহুগুলোর দৈর্ঘ্য সমান, সুতরাং বাহুগুলির অনুপাত কত হবে? যদি 2 সেন্টিমিটার করে দুটো বাহু হয়, তিনটে বাহু হয়, সমবাহু হতে হলে তো তিনটে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে দেখো সবগুলোই বাদ হয়ে গিয়ে অনুপাতটা কত হয়ে যাবে? 1:1:1, তাই না? এবার কোণের অনুপাতগুলো দেখো সবগুলোই 60 ডিগ্রি করে, তাহলে 60 ডিগ্রি ইজ টু 60 ডিগ্রি ইজ টু 60 ডিগ্রি মানেই হচ্ছে সমান 1:1:1, মানে বাহুগুলোর অনুপাত আর কোণগুলোর অনুপাত সবসময় 1:1:1 হবে। এবার মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান হবে। আমরা মধ্যমা দেখেছি কি না, এই বিন্দু থেকে বিপরীত যে বাহুটা রয়েছে তার মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, এটাই হচ্ছে মধ্যমা। এটার দৈর্ঘ্য যদি
3 সেন্টিমিটার হয়, তাহলে অবভিয়াসলি এগুলোর দৈর্ঘ্য সবসময় একই হবে, মানে 3 সেন্টিমিটার করেই হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। ওকে, আর এই মধ্যমাটায় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি এই মধ্যমাটায় এখানে 90 ডিগ্রি কোণ করে থাকে, সুতরাং এটাই হচ্ছে এর উচ্চতাও। বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এতে বিপরীত শীর্ষবিন্দু থেকে বাহুর ওপর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে, তাহলে উচ্চতা তিনটির দৈর্ঘ্য সমান হবে, আর মধ্যমাটাই হচ্ছে এর উচ্চতা, আর মধ্যমার উচ্চতা সমান হবে এর √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। মানে এই সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্যটা যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে উচ্চতাটা কত হবে? উচ্চতাটা হবে √3/2 ইন্টু 2 সেন্টিমিটার, তাহলে √3 সেন্টিমিটার। ঠিক আছে, এবার সমবাহুর ক্ষেত্রে আমরা যে 4টে জিনিস দেখলাম, কেন্দ্রগুলো পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, ভরকেন্দ্র, লম্বকেন্দ্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সবগুলোই একটা বিন্দুতেই হবে, কারণ কি এই বিন্দুটাতেই সবগুলো হবে। এবার আগেই বলেছিলাম যে এই মধ্যমাকে কি করে, জি বিন্দুটা 2:1 অনুপাতে ভাগ করে, এটা সব ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। এবার আসছি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বললে কি হবে, দেখো কথাতেই রয়েছে দ্বি মানে দুটি, সমান দুটি বাহু, তাহলে ডেফিনেশনে বলতে পারি যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকেই বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দুটি বাহু সমান, আমরা সাধারণত ছবিটা এইভাবে এঁকে থাকি, এই দুটো বাহুকে সমান করে। অন্যভাবেও হতে পারে, কোনো অসুবিধে নেই, দুটো বাহু সমান হলেই হবে। দেখো দুটো বাহু সমান, এই বাহুটা কি হবে কিছু বলা নেই, সুতরাং এই বাহুটা সমান হতেও পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, এবার দেখো দুটি বাহু সমান বললাম, আর সমান বাহুর বিপরীত কোণগুলো, এই বাহুটা আর এই বাহুটা সমান হলে এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত কোণ এটা, তাহলে সমান বাহুর বিপরীত কোণগুলোও তখন সমান হবে, মানে কোণ 1 আর কোণ 2 সমান হবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো, যেহেতু বললাম দুটো বাহু সমান, তৃতীয় বাহুটা সম্পর্কে কিছু বলা নেই, সুতরাং তৃতীয় বাহুটা সমান হতেও পারে নাও হতে পারে, সমান হলেই সেটা সমবাহু হয়ে যাবে। তাহলে সব সমবাহু ত্রিভুজে কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু সব সমদ্বিবাহু ত্রিভুজ সমবাহু নয়। নেক্সট আসছি বিষমবাহু ত্রিভুজ। বিষম মানে কোনোটাই সমান নয়, তাহলে একটা ত্রিভুজ যা 3টে বাহুর দৈর্ঘ্যে অসমান, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে 3টি বাহু অসমান, অবভিয়াসলি তাহলে 3টি কোণ অসমান, 3টে কোণগুলো অসমান হবে। আমরা জানি সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, এখানে তো কোনো বাহুই সমান নয়, সুতরাং কোনো কোণও সমান নয়। নেক্সট আসছি কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণ কাকে বলে জানলেই সূক্ষ্মকোণী ত্রিভুজটা করা সম্ভব। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 0 ডিগ্রির থেকে বড় আর 90 ডিগ্রির থেকে ছোট, দেখবে কোণের একটা প্রকারভেদের ভিডিও অলরেডি দেওয়া আছে। সূক্ষ্মকোণ। আর সমকোণটা কি না, সমকোণটা হচ্ছে 90 ডিগ্রি, স্থূলকোণটা হচ্ছে 90 ডিগ্রির থেকে বেশি আর 180 ডিগ্রির থেকে কম। ডেফিনেশন হচ্ছে কোণগুলোর ডেফিনেশন এটা। এবার এখানে আছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাহলে যে ত্রিভুজের, এখানে খেয়াল রেখো 3টি কোণই সূক্ষ্মকোণ হবে তাকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। 3টি কোণই সূক্ষ্মকোণ হবে তাকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টে কোণের প্রত্যেকটা কোণের মানই 60 ডিগ্রি আমি জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। তাহলে দেখো 3টে কোণই সূক্ষ্মকোণ হচ্ছে, সুতরাং সমবাহু ত্রিভুজ সর্বদা সূক্ষ্মকোণের ত্রিভুজ। এবার লক্ষ্য করো, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু যে কোনো হতে পারে সূক্ষ্মকোণী ত্রিভুজে, কারণ সমবাহু ত্রিভুজ সর্বদা সূক্ষ্মকোণী। কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি এইভাবে এটা 30 ডিগ্রি এটা 30 ডিগ্রি নিই, তাহলে এটা হলো 60 ডিগ্রি, আর আমরা জানি যে 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং 60 ডিগ্রি বাদ দিলে এটাকে যদি 120 ডিগ্রি করে নিই, তাহলে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ থাকছে না, কারণ এটা হচ্ছে দেখো 120 ডিগ্রি মানে স্থূলকোণী ত্রিভুজ। 3টে কোণকেই সূক্ষ্মকোণ হতে হবে, সেক্ষেত্রে আমি একটাকে 60 ডিগ্রি নিতে পারি, একটাকে 45 ডিগ্রি নিতে পারি, তাহলে দেখো 105, আর একটাকে 75 ডিগ্রি নিতে পারি। এই 3টে কোণ এইভাবে নিলে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ সমদ্বিবাহু হতেও পারে আবার নাও হতে পারে। এখানে সমদ্বিবাহু হচ্ছে না, বিষমবাহু হচ্ছে, বিষমবাহু কিন্তু সূক্ষ্মকোণে। এবার এটা যদি নিতে চাই, এটাতে আমি
50 ডিগ্রি মানে 100 আর 80 ডিগ্রি, এইভাবে নিতে পারি, সমান দুটো কোণ আর 80 ডিগ্রি। ওকে, নেক্সট আসছি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ অবশ্যই সমকোণ হবে। দেখো, একটা কোণ যখন সমকোণ হবে, আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। বাকি দুটো কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হবে, কারণ দুটো কোণ যদি 90 ডিগ্রি করে হয়ে যায় তাহলে দুটো কোণেই 180 ডিগ্রি হয়ে যাবে। আরেকটা কোণ কত ডিগ্রি হবে? কারণ ত্রিভুজের কোনো কোণই 0 ডিগ্রি হতে পারে না। সেক্ষেত্রে আমরা বলছি একটা কোণ সমকোণ, বাকি দুটো কোণ অবশ্যই সূক্ষ্মকোণ। আর তোমরা জানো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, এবং এই অতিভুজটাই হচ্ছে সমকোণের এই তিনটে বাহুর মধ্যে সবথেকে বড় বাহু। তাহলে সমকোণ সংলগ্ন দুটো বাহু, এটা একটা এটা একটা। এবার এই দুটোর মধ্যে কোনটা লম্ব আর কোনটা ভূমি সেটা কোণের রেসপেক্টে হয়। দেখো, এই কোণটার রেসপেক্টে এটা লম্ব এটা ভূমি, আবার এই কোণটার রেসপেক্টে এটা ভূমি এটা লম্ব। ঠিক আছে, তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ বললাম। সমকোণ সংলগ্ন বাহু দুটি ভূমি ও উচ্চতা বা লম্ব হয়, কোণের রেসপেক্টে ভূমি উচ্চতা চেঞ্জ হয়। এটা মনে রেখো, এটা পিথাগোরাসের যে উপপাদ্যটা, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, সবসময় হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। মানে এই অতিভুজের দৈর্ঘ্যটা স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর পরিকেন্দ্রটা এর কি হবে না, এই অতিভুজের ঠিক মধ্যবিন্দুটা হবে ওর পরিকেন্দ্র। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা বিশেষ প্রপার্টি। এটা দেখবে অনেক সময় শর্ট কোশ্চেন আসে যে তাহলে পরিব্যাসার্ধ কত? অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে, পরিব্যাসার্ধ কত? পরিব্যাসার্ধ হলো তাহলে এইটা অর্ধেক, অতিভুজের অর্ধেক। আচ্ছা, সমকোণী ত্রিভুজ দেখো সমদ্বিবাহু হতে পারে, বিষমবাহু হতে পারে, কিন্তু সমবাহু হবে না। সমবাহু হবে না কেন? কারণ প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হবে, কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ তো 90 ডিগ্রি হতেই হবে, সেটা তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সম্ভব নয়। আচ্ছা, নেক্সট আসছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ হবে, বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ। একটা কোণ স্থূলকোণ হবে, বাকি দুটো কোণ মানে এইটা আর এটা দেখো সূক্ষ্মকোণ। আর সমকোণী ত্রিভুজের মতো এখানেও সমদ্বিবাহু বিষমবাহু হতে পারবে, কিন্তু সমবাহু হবে না। ওকে, আরেকটা বিশেষ ধরনের ত্রিভুজ সম্পর্কে জানবো, যেটা আমরা বারবার দেখবে পরীক্ষার সময় দেখতে পাবো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও দেখতে পাবো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী মানে একটা কোণ আমাদের সমকোণ হতেই হবে, আর সমদ্বিবাহু মানে এই দুটো বাহুকে সমান হতে হবে। কেন না, অতিভুজ আমি জানি যে একটু আগেই দেখলাম সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, অতিভুজটা সবসময় এই দুটোর থেকে বড় হয়। সুতরাং সমান দুটো বাহু করতে হলে এই দুটো বাহুকে সমান করতে হবে। তাহলে দুটি বাহু সমান, লম্ব সমান ভূমি হচ্ছে, আর একটা কোণ সমকোণ হচ্ছে। বাকি দুটো কোণ তাহলে কত হবে? যেহেতু এটা 90 ডিগ্রি আর এই দুটো বাহু সমান, সুতরাং এই দুটো কোণ সমান হবে। আমরা জানি সমান বাহুর বিপরীত কোণ হচ্ছে সমান। সুতরাং এই দুটো কোণ যদি সমান হয় আর ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এগুলোকে অবশ্যই দুটোকে 45 ডিগ্রি 45 ডিগ্রি হতে হবে। আর এটা তো অবভিয়াসলি 90 ডিগ্রি যেহেতু সমকোণ। ঠিক আছে, আর যেহেতু সমকোণী ত্রিভুজ, এটা আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। আর কি না, পরিকেন্দ্রটা হচ্ছে অতিভুজের ঠিক মধ্যবিন্দু। এবার এখানে যদি লম্ব সমান ভূমি যেহেতু আমরা পেয়েছি, লম্ব ভূমি যদি সমান করি, অতিভুজের দৈর্ঘ্যটা পাবো √2 ইন্টু লম্ব বা ভূমি, যে কোনো একটা, মানে এই বাহুটার ঠিক √2 গুণ হবে অতিভুজ সমস্ত সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে বাহুগুলোর অনুপাত কি হবে? লম্ব লম্ব ভূমি দুটো সমান, আর অতিভুজটা কি √2 ইন্টু লম্ব। তাহলে লম্ব লম্ব বাদ হয়ে গেলে বাহুগুলোর অনুপাত হয়ে যাবে 1:1:√2। নেক্সট 19 নম্বর দেখো, ত্রিভুজের দুটি কোণ কখনোই সমকোণ বা স্থূলকোণ হতে পারবে না। কারণ কি, আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। দুটি কোণ সমকোণ হয়ে গেলে দুটি কোণে 180 ডিগ্রি হয়ে যাবে, তাহলে তৃতীয় কোণটা কত হবে? সম্ভব না। স্থূলকোণের ক্ষেত্রে দুটোই 90 ডিগ্রির বেশি, সুতরাং দুটো কোণ যদি 90 ডিগ্রির বেশি হয়ে যায় তাদের যোগফলটা 180 ডিগ্রির বেশি হয়ে যাবে, সুতরাং এটাও সম্ভব না। আচ্ছা, ত্রিভুজের একটি কোণ 0 ডিগ্রি হতে পারে না।
0 ডিগ্রি মানে কি একটা বাহুর ওপর আরেকটা বাহু পতিত হয়ে যাচ্ছে, তখন ত্রিভুজ তো আর হবে না। ত্রিভুজ আঁকতে কমপক্ষে 3টি নিরপেক্ষ উপাদানের প্রয়োজন। 3টি নিরপেক্ষ উপাদান মানে 3টি বাহু দেওয়া থাকতে পারে বা কোণ দেওয়া থাকতে পারে। 6টা জিনিস দেখো, 3টি বাহু একটা ত্রিভুজের, 3টি বাহু আর 3টি কোণ। এই 6টা জিনিসের মধ্যে 3টি নিরপেক্ষ উপাদান দেওয়া থাকলে আমরা ত্রিভুজটা আঁকতে পারবো। ওকে, দেন ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে। একটু আগেই দেখিয়েছিলাম ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা মানে এই বাহুটার মধ্যবিন্দুর সঙ্গে বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে দুটো ত্রিভুজ হচ্ছে, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় সমান হবে। আর এই দুটো খেয়াল রেখো, ত্রিভুজ আঁকার শর্ততেও এটা আমরা পাই অনেক সময়। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়, আর ত্রিভুজের যে কোনো দুটি বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে। এবার ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম হবে। এটা কিরকম দেখো, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা হচ্ছে বৃহত্তম কোণ, এই বৃহত্তম কোণের বিপরীত বাহু, বৃহত্তম কার রেসপেক্ট, এটার রেসপেক্টে ধরো, এটার থেকে এই কোণটা বড়, তাহলে এই কোণের বিপরীত বাহুটা বড় হবে এই কোণের বিপরীত বাহুর থেকে। উল্টোটাও বলতে পারো, এই বাহুটার থেকে এই বাহুটা ছোট, সুতরাং এই বাহুর বিপরীত কোণ বড়, বড় বাহুর বিপরীত কোণ বড় ছোট বাহুর বিপরীত কোণের চেয়ে। এই দুটো পয়েন্ট দেখো এখানে বলা আছে। ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম, আর ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম। ঠিক আছে, ত্রিভুজের 3টি বাহুর যোগফলকে ত্রিভুজের পরিসীমা বলা হয়। যে কোনো ত্রিভুজ থাকতে পারে, তাদের 3টে বাহুর দৈর্ঘ্যের যোগফল করে নিলে ত্রিভুজের পরিসীমা হয়ে যাবে। সূত্রগুলো, পরিসীমা এবং ক্ষেত্রফল সংক্রান্ত সূত্রগুলো দেখবে বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রে আলাদা আলাদা, সেগুলো আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছি। দুটি ত্রিভুজের কোণগুলির অনুপাত সমান হলে বাহুগুলির অনুপাতও সমান হবে। একটু আগেই আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখলাম যে কোণগুলোর অনুপাত সমান 1:1:1 হয়েছিল, তাহলে বাহুগুলোর অনুপাতও হয়েছিল 1:1:1। আবার সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহুর অনুপাত 1:1, কারণ দুটো বাহু সমান, সেক্ষেত্রে দুটো কোণের অনুপাত 1:1 হবে। এবার সর্বসমতার 3টি সূত্র, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ 3টে সূত্র, আলাদা করে একটা ভিডিও দেওয়া আছে দেখবে। বাহু 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 মানে একটা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য যদি অপর একটা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যের সাথে মিলে যায়, মানে সমান হয়, তখন বলা হবে এসের শর্তানুসারে ত্রিভুজ দুটো সর্বসম। একই রকম এখানে দুটো সাইড একটা অ্যাঙ্গেল, মানে কি বলবো, একটি ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। একই রকম এটাও দেখো। তারপরের পয়েন্টটা কি, একই ভূমি আর একই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে, দেখো একটাই ভূমি, এই ভূমি যদি আমি ধরি আর এই হচ্ছে সমান্তরাল রেখা, এর মধ্যে যতগুলো ত্রিভুজ তৈরি করা যাবে না কেন, যত খুশি ত্রিভুজ করো, যার ভূমিটা হচ্ছে এটা, ভূমি এটা, আর সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত, সেক্ষেত্রে সমস্ত ত্রিভুজের ক্ষেত্রফলই সমান হবে। একই রকম একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে যদি একটা ত্রিভুজ আর যে কোনো একটা চতুর্ভুজ থাকে, তাহলে কি হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এই চতুর্ভুজের ক্ষেত্রফলের জাস্ট অর্ধেক হবে। দেখো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল। এগুলো জানলেই তোমাদের মোটামুটি দেখো ত্রিভুজ সম্পর্কে একটা খুব ভালো রকম ধারণা করা সম্ভব।